আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা, বর্তমানে ফেজ এর রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে। আমি গত বছর না, এই বছর, সরি, এই বছরই হচ্ছে এপ্রিলে এমআরসিএস পার্টে পাশ করেছি। আপনাদের সাথে আমি আজকে একটু ডিসকাস করবো একটা ছোট্ট টপিক। টপিকটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সার্জারির মধ্যে থাইরয়েড ডিজিজের মধ্যে হচ্ছে থাইরয়েড টিউমার বা থাইরয়েড ম্যালিগন্যান্সি। প্রতিটা বছর প্রতিটা ডায়েটে, তিনটা ডায়েটের মধ্যে এই থাইরয়েড টিউমার বা থাইরয়েড ম্যালিগনেন্সি নিয়ে আপনাদের কোশ্চেন থাকবেই থাকবেই থাকবেই। এবং আশা করি আজকের টপিকের পর বা আজকের ডিসকাশনের পর অ্যাটলিস্ট থাইরয়েড ম্যালিগনেন্সির কোশ্চেন গুলো আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন বা জানতে পারবেন। তাহলে আমরা জানি থাইরয়েডের ম্যালিগনেন্সি কোনটা বা কয়টা আছে, আমরা এটা সম্পর্কে সবাই জানি। আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, সাথে মেডুলারি কার্সিনোমা আছে। অ্যাডিশনাল আমাদের যেটা হয় লিম্ফোমা। এই পাঁচটা টিউমার, পাঁচ ধরনের টিউমার সম্পর্কে কোশ্চেন আসে। আমরা একটা একটা করে আগাবো এবং একটা একটা করে কিভাবে কোশ্চেন আসে বা কি কি সিনারিও আছে সেটা সম্পর্কে ডিসকাস করতে করতে যাব। প্রথমে আসি প্যাপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমা আসলে সবচাইতে কমনেস্ট থাইরয়েড কার্সিনোমা। এই কথাটা আসলে আমরা মানে জাস্ট জেনে রাখার জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ওরা এতটা ভেগ সিনারিও দেয় যে আপনি বুঝতে পারতেছেন না এটা প্যাপিলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমা। তখন ধরেন আপনি জানেন না, আপনি সিনারিও দেখে বুঝতে পারতেছেন না, তখন হচ্ছে প্যাপিলারিটা দাগাবেন, বিকজ ইট ইজ দ্য মোস্ট কমনেস্ট তাই। হ্যাঁ, এই জন্যই বললাম। বাট আসলে ওরা খুব ক্লিয়ার কাট প্যাপিলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমা সম্পর্কে সিনারিও দিয়ে দেয়। কিভাবে দেয় তার ক্ষেত্রে আমি এখন আসি। দেখেন, আমাদের এই প্যাপিলারি কার্সিনোমা ফিমেলদের বা ওমেনদের বেশি হয়। মোটামুটি 40 থেকে 50 রেঞ্জের ফিমেলদের বেশি হয়। তবে এই ফিমেলদের বেশি হওয়া এই কথাটা আসলে মনে রাখতে হবে, কারণ সাধারণত ওরা কোশ্চেনের মধ্যে এজ 35, 45, 50 যেরকম একটা দিয়ে দেখ না কেন, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমাতে সাধারণত ফিমেল জেন্ডার কথাটা মেনশন করে দেয়। এই জন্য আমাদের একটু মনে রাখতে হবে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা মোর কমন ইন ফিমেল, 3 টাইমস মোর কমন। দ্বিতীয় আরেকটা বোল্ড কথা যেটা লেখা আছে সেটা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট? কারণ ওরা সিনারিওতে এরকম ভাবে দিয়ে দেয় যে একটা 45 ইয়ার্স ওল্ড ফিমেল আপনার কাছে আসছে একটা থাইরয়েড সোয়েলিং নিয়ে। পেশেন্টের প্রিভিয়াসলি ব্রেস্ট কার্সিনোমার জন্য বা মাস্টেক্টমি হয়েছিল, এক্সিলারি ক্লিয়ারেন্স হয়নি, শুধু এক্সিলারি স্যাম্পলিং হয়েছে, এরপরে পেশেন্ট রেডিয়েশন থেরাপি পেয়েছে। তাহলে আপনি এই মুহূর্তে পেশেন্টের কোন ধরনের ম্যালিগন্যান্সি এক্সপেক্ট করেন, বা পেশেন্টের এফএনএসি করলে আপনি কোন ধরনের ম্যালিগন্যান্সি এক্সপেক্ট করেন? আর কোনো ধরনের কোনো কথাবার্তা বলা নাই, শুধুমাত্র ফিমেলের একটা কথা বলে দিল, একটা রেডিয়েশন এক্সপোজারের হিস্ট্রি দিয়ে দিল, নেক্সট কথাটাই আপনাকে জিজ্ঞেস করে দিল যে তাহলে এটা কোন ধরনের থাইরয়েড ম্যালিগন্যান্সি হতে পারে। একটা মাত্র ক্লু। তার মানে যেহেতু রেডিয়েশন এক্সপোজারের কথা বলেছে, সেক্ষেত্রে আপনার অপশন হবে বা অ্যান্সার হবে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। ঠিক আছে, আমাদের হচ্ছে টিএসএইচ লেভেলটা বাড়লে আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার রিস্কটা বেশি বেড়ে যায়। এই, এখন আসি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার বলতে আসলে আমাদের একটা স্বাভাবিক একটা হচ্ছে আমাদের সোয়েলিং নিয়ে আসবে, থাইরয়েড সোয়েলিং নিয়ে আসবে। থাইরয়েড সোয়েলিং এর ক্রাইটেরিয়াটা কিরকম থাকে? এটা মাল্টিসেক্ট্রিক এবং হচ্ছে মাল্টিপল ফোকাই থাকে, মানে মাল্টিপল নোডুলার আমার একটা থাইরয়েড সোয়েলিং আসবে। আপনি পালপেট করলে আপনার মনে হবে যেন অনেকগুলো নোডুলার নোডুলার স্ট্রাকচার, অনেকগুলো ফোকাই আছে। সেকেন্ড কথাটা এখানে সবচাইতে বেশি কমন। আমরা জানি প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা আমাদের লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, সেজন্য ওরা সিনারিওর মধ্যে এরকম ভাবে দিয়ে দেয় যে আপনার একটা পেশেন্ট, ফিমেল পেশেন্ট আসছে 45 বা 50 ইয়ার্স এজে। এক্ষেত্রে কিন্তু ওরা হচ্ছে কোনো ধরনের রেডিয়েশনের কথা বলে দিল না, শুধু বলে দিল আপনার নেক সোয়েলিং, সাথে করে আপনার সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে। তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা মাত্র ক্লু, লিফ নোড আছে, সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি। এই ক্ষেত্রেও আপনাকে সিঙ্গেল ক্লু ধরে বুঝতে হবে যে দে আর আস্কিং ফর প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। ঠিক আছে, এখন অনেক সময় যদি ওরা চায় যে ওরা হচ্ছে কোশ্চেনটা একটু বড় করবে, কোশ্চেনের ক্যারেক্টারিস্টিকটাই বড় করবে, সেক্ষেত্রে তারা হিস্টোলজিক্যাল ফিচার গুলো বলে দেয়। তাহলে আমাদের একটু হিস্টোলজিক্যাল ফিচার গুলো দেখতে হবে, জানতে হবে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমাতে আসলে কি ধরনের ফিচার থাকে। আমরা দেখি যে সাধারণত এটা এনক্যাপসুলেটেড থাকে না, রেয়ারলি এনক্যাপসুলেটেড, মানে ক্যাপসুল এই ধরনের কার্সিনোমার থাকে না। এর সাথে এখানে কি আছে দেখেন, এখানে প্যাপিলারি বা কলার ফিল্ড আমরা ফলিকল পাবো, সাথে এই প্যাপিলারি প্রজেকশন কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা সাধারণত ওরা যখন হিস্টোলজির কথা বলে তখন ক্লু হিসাবে এই কথাটা বলে দেয় যে পেশেন্টের এই প্যাপিলারি প্রজেকশন আছে। আপনি এফএনএসি করেছেন, এফএনএসি করে দেখতে পেলেন সেলগুলোর মধ্যে প্যাপিলারি প্রজেকশন আছে, প্লাস
পেল এমটি নিউক্লাই আছে বা নিউক্লিয়ার ইনক্লুশন আছে, যেটাকে বলে অরফ্যান অ্যানি আই, অথবা সাথে থাকে হচ্ছে সামোমা বডিজ। সবকিছু দেখেন পিপি দিয়ে, প্যাপিলারি প্রজেকশন, পেল এমটি নিউক্লাই, সামোমা বডিজ। পিপি দিয়ে আমরা এক্ষেত্রে মনে রাখতে পারি যে হিস্টোলজিতে আমাদের কি ধরনের মানে ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। এই যে আমরা একটু খেয়াল করি, এই যে আসলে এই নিউক্লিয়াসটা বা এই সেলটা, এটাই হচ্ছে আসলে আমাদের অরফ্যান অ্যানি নিউক্লাই। এই আমাদের অরফ্যান অ্যানি একটা কার্টুন ছিল, সেই কার্টুনের মধ্যে ওর যে চোখটা, চোখের মধ্যে দেখেন কোনো ধরনের হলো আইরিশ বা পিপলের কোনো স্ট্রাকচার ছিল না, যার কারণে ওর চোখের মতো এখানে দেখে মনে হয় যেন হচ্ছে আমাদের এমটি নিউক্লিয়াই একটা রয়ে গেছে, এর মধ্যে কোনো নিউক্লিওলাই নাই বা ইনক্লুশন বডি নাই, দেখে মনে হবে যেন একটা এই অ্যানির মতো চোখ। এইটাই হচ্ছে আমাদের হচ্ছে অরফান অ্যানি আই নিউক্লিয়াই বা অরফান অ্যানি ইয়াতে প্যাপিলারি পেল এমটি নিউক্লিয়াই বা অরফান অ্যানি আই নিউক্লিয়াই। এই কথাটা ওরা অনেক সময় হিস্টোলজিক্যাল ফিচারে মেনশন করে দেয়। আর হিস্টোলজিক্যাল ফিচারে যদি এটা মেনশন করে দেয়, তাহলে তা আপনারা বুঝতেই পারতেছেন আর কোন দিকে তাকানো যাবে না। সিনারিওতে যা খুশি তাই বলুক না কেন, হিস্টোলজিক্যাল ফিচারে যদি এই তিনটা কথার মধ্যে একটাও থাকে, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন? ডায়াগনোসিস করবেন আপনি এফএনসি করবেন। এই যে এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের সামোমা বডি, যেটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রিক করে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ডিপোজিশন হয়, এই হচ্ছে আমাদের সামোমা বডিজ আর কি। ঠিক আছে, এরকম একটা সুন্দর গোলাপ ফুলের মতো দেখতে সামোমা বডিজ থাকে। তাহলে আপনি কি করবেন? যেহেতু পেশেন্ট থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট, সাথে আপনার লিম্ফাডেনোপ্যাথিও আছে, যেহেতু আমরা জানি যে হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা লিম্ফ নোডে মেটাস্টেসিস করে, তাহলে আপনাকে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা যেখান থেকে ক্যান্সার সেটাকে কেটে ফেলতে হবে। এখানে প্লাস মাইনাস বললো, প্লাস মাইনাস কথাটা আসলে আমাদের ইএমআর/সিএস এর কথা, কিন্তু মূলত আমরা যদি প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা থাকে সাধারণত আমরা লিম্ফাডেনোপ্যাথি করে মানে রিজিওনাল লিম্ফ নোড ডিসেকশন করে ফেলি, ফলোড বাই আমাদের রেডিও আয়োডিন হচ্ছে আমরা থেরাপি দিই, হ্যাঁ, যদি পজিটিভ লিম্ফ নোড থাকে। এইটার সাধারণত হচ্ছে মানে খুব ভালো প্রগনোসিস, একটা স্লোলি গ্রোয়িং টিউমার। আপনি যদি আর্লি ডায়াগনোসিস করে সুন্দর মতো পেশেন্টকে আপনি এক্সিশন করে দিতে পারেন, তাহলে হচ্ছে পেশেন্টের মানে খুব তাড়াতাড়ি পেশেন্ট হচ্ছে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার একটা সুবিধা। তাহলে মোটামুটি প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা সম্পর্কে সিনারিও যা যা দেওয়া সম্ভব এইভাবেই হচ্ছে সিনারিও দিয়ে দিবে, এর বাইরে সিনারিও দেওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি নাই। এটা প্রগনোসিস খুবই ভালো, 5 ইয়ার সার্ভাইভাল রেট অ্যাবাউট 90%। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যালিগন্যান্সিটা আসে বা প্যাথোলজি আসে, সেটা হচ্ছে আমাদের ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার কার্সিনোমা সম্পর্কে যে জিনিসটা আমাদের জানতে হবে, এটাও দেখেন ওমেনে একটু বেশি সময় ধরে হয়, এটার এজ রেঞ্জটা একটু বেশি, সাধারণত আর একটু বেশি বয়সী ফিমেলদের হয়। ঠিক আছে, 40 থেকে 60 ইয়ার্স সাধারণত ফলিকুলার কার্সিনোমা বললে 55 60 এরকম একটা প্লাস একটা হচ্ছে এজের ফিমেলদের কথা বলে দেয়। এখানে একটা কথা দেখেন যে আয়োডিন ডেফিসিয়েন্ট পিপল, অনেক সময় সিনারিওতে কি বলে যে আপনার কাছে একটা পেশেন্ট নিয়ে আসছে একটা র্যাপিডলি গ্রোয়িং থাইরয়েড সোয়েলিং, মানে আগে থেকেই তার পেশেন্টের একটা সোয়েলিং ছিল, কিছুদিন ধরে সোয়েলিংটা অনেক হঠাৎ করে বড় হয়েছে। আগে থেকে যে সোয়েলিংটা ছিল তখন তার ডায়াগনোসিস ছিল হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। ঠিক আছে, এখন তার হঠাৎ করে র্যাপিডলি সোয়েলিং হয়ে গেছে, সাথে অ্যাডিশনাল কিছু মেটাস্টেটিক ফিচার আমি বলবো। তো যদি আপনাকে এরকম বলে দেয় মাল্টিনোডুলার গয়টার ছিল বা আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার ছিল, তারপরে হঠাৎ করে পেশেন্টের হচ্ছে ম্যালিগন্যান্সি টাইপ ফিচার মানে র্যাপিডলি গ্রোয়িং অনেক বেশি পেটে বড় হয়ে গেছে বা তার মেটাস্টেটিক ফিচার বলছে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে ফলিকুলার কার্সিনোমা। এখন ফলিকুলার কার্সিনোমার মধ্যে ক্লিনিক্যাল ফিচারে আমাদের কিছু কিছু কথা জানতে হবে। কি কি কথা জানতে হবে দেখেন, এটা ফলিকুলার সেল থেকে আসে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা আসলে ফোকাল এনক্যাপসুলেটেড লেশন, সাধারণত মানে সিঙ্গেল নোডুল হিসেবেই আমাদের ফলিকুলার কার্সিনোমা বেশি প্রেজেন্ট করে। এমন না যে মাল্টিপল নোডুল হিসেবে থাকতে পারে না, পারে, কিন্তু মাল্টিফোকাল ডিজিজটা আসলে রেয়ার। সিঙ্গেল মানে এনক্যাপসুলেটেড একটা ফোকাল লেশন হিসেবে সাধারণত থাকে, এবং হচ্ছে মাইক্রোস্কোপিক ক্যাপসুলার ইনভেশন থাকে। ওই কথাটা না লাগলেও মূলত লাস্টের যে বোর্ড লাইনটা, এই কথাটা খুব 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 ভাবে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে বা কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা দেখি যে এটা হচ্ছে হেমাটোজেনাস মেটাস্টেসিস হয়। কোথায় কোথায় হয়? বোনসে হয়, লাংসে হয়, স্ক্যাল্পে হয়। আপনারা যখন রিকল সলভ করতে যাবেন, দেখবেন যে ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা সম্পর্কে শুধু একটা করে ক্লু দেয়। কি ক্লু দেয়? যে একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে নেক সোয়েলিং, সাথে করে বলে দিবে হচ্ছে আপনার স্ক্যাল্পে পালসেটাইল মাস মানে স্ক্যাল্প মেটাস্টেসিস, অথবা বলে দিবে একটা পেশেন্টের হচ্ছে হঠাৎ করে বোন ফ্র্যাকচার হয়ে গেছে, সিম্পল সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছে, বোন ফ্র্যাকচার হয়ে গেছে, টিবিয়া ফ্র্যাকচার হয়ে গেছে বা ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, এবং সাথে করে পেশেন্টের হচ্ছে আপনার নেকে একটা সোয়েলিং আছে। তাহলে হচ্ছে আপনার কোন ধরনের ম্যালিগনেন্সি? আপনার তখন বুঝতে হবে যে যেহেতু আপনাকে বলতেছে হঠাৎ করে ট্রিভিয়াল একটা ইনজুরির পরে বোন ফ্র্যাকচার, মানে এটা মেটাস্টেটিক ফ্র্যাকচার, এবং হচ্ছে কোন ধরনের লেশন আমাদের, এটা ফলিকুলার কার্সিনোমা থাইরয়েড।
কারণ আমাদের ব্লাড বন্ড মেটাস্টেসিস হচ্ছে, স্ক্যাল্পে সোয়েলিং আমাদের ব্লাড বন্ড মেটাস্টেসিসের সাইন। আচ্ছা, এখানে যদি আমি হিস্টোলজি করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে এই যে অক্সিফিন সেল বা হার্থাল সেল বা হচ্ছে অ্যাসকানাজি সেল, এটা এনক্যাপসুলেটেড। এই যে কথাগুলো, এই কথাটা তিনটা সেলের নাম মানে সেলের তিন ধরনের নাম, এটা আপনাদের মনে রাখতে হবে। অনেক সময় হিস্টোলজি ফিচারের মধ্যে ওরা বলে দেয় শুধুমাত্র অ্যাসকানাজি সেল অথবা বলে দেয় হার্থাল সেল। তো আপনাকে মনে রাখতে হবে যে হচ্ছে হার্থাল সেল বলতেছে সেটা আসলে কোথায় পাওয়া যায়, বা হচ্ছে অক্সিফিল সেল কোথায় পাওয়া যায়, বা অ্যাসকানাজি সেল বলতেছে কোথায় পাওয়া যায়। এই যে এই ধরনের সেলগুলা, এটা বিশাল বিশাল হচ্ছে আমাদের সেলগুলা, লার্জ যে সেলগুলা, এখানে হচ্ছে ইসোনোফিলিক যে সাইটোপ্লাজম আছে, এই সেলগুলাই আসলে আমাদের এই হার্থাল সেল বা হচ্ছে অক্সিফিল সেল বা হচ্ছে অ্যাসকানাজি সেল। ঠিক আছে, হিস্টোলজিতে হচ্ছে এই কথাটা বলে দেয়। অনেক সময় ওরা কি বলে যে হচ্ছে আপনার কাছে থাইরয়েড সোয়েলিং নিয়ে আসছে, সাথে করে একটা পালসেটাল মাস নিয়ে আসছে স্ক্যাল্পে, আপনি যদি এই পেশেন্টের এফিনিসি করেন তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তখন আপনাকে এই যে এই স্ক্যানাজি সেল বা হার্টেল সেল এই কথাটা আপনাকে অ্যান্সার করতে হবে। এখন ফলিকুলার কার্সিনোমা সম্পর্কে আমরা জানি যে আসলে এফিনিসি ইনকনক্লুসিভ, কারণ হচ্ছে এটা ফলিকুলার কার্সিনোমা নাকি ফলিকুলার অ্যাডেনোমার মধ্যে থেকে ডিফারেন্সিয়েট করতে পারে না। সেক্ষেত্রে সাধারণত আমাদের কোর বায়োপসি হচ্ছে ইম্পর্টেন্ট, বা কোর বায়োপসি আমরা করি না। মানে বায়োপসি করলে আমরা ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু আমরা কোর বায়োপসি করি না। কেন করি না? যখন আমাদের পেশেন্ট হচ্ছে আপনার কাছে নিয়ে আসছে একটা নেক সোয়েলিং, আপনার কাছে মনে হচ্ছে যে এটা ফলিকুলার কার্সিনোমা হতে পারে, অথবা ধরেন আপনার মেটাস্ট্যাটিক ফিচার নাই, সোয়েলিং আছে, আপনি একটা এফিনিসি করে আপনি শিওর না এটা হচ্ছে কার্সিনোমা না হচ্ছে অ্যাডেনোমা, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট হচ্ছে অপারেশন থিয়েটারে বা ওটিতে চলে যাবেন। ওটিতে গিয়ে অপারেশন করবেন। আপনার যেই পোর্শনটাতে লেশন, নেকের যেই সাইডে আপনার লেশন, সেটাকে আপনি হচ্ছে কাটবেন, এক্সিশন করে ফ্রোজেন সেকশন বায়োপসি করবেন। ওখান থেকে আপনাকে তো কার্সিনোমা ইয়াতে অ্যাডেনোমা বলে দিবে। এরপরে আপনি যদি কার্সিনোমা বলে টোটাল থাইরয়েডেক্টমি করেন, যদি অ্যাডেনোমা বলে শুধুমাত্র হেমিথাইরয়েডেক্টমি করেন, করে চলে আসেন। এটাই হচ্ছে কথা। কোর বায়োপসি কিন্তু আমাদের যদি মনে করেন যে একটা পেশেন্টের আপনার হচ্ছে থাইরয়েড সোয়েলিং আছে, আপনি এফএনসি করে ফলিকুলার অ্যাডেনোমা পাচ্ছেন বা ফলিকুলার সেল পাচ্ছেন বা হার্থাল সেল পাচ্ছেন, আপনি এখন নেক্সট স্টেপ কি করবেন? নেক্সট স্টেপ কিন্তু আপনার কোর বায়োপসি হবে না। আপনার যদি হচ্ছে এফএনসি করে দেখেন যে আসলে কিছু বুঝতেছেন না, মানে ফলিকুলার বুঝতে পারতেছেন, কার্সিনোমা না অ্যাডেনোমা বুঝতেছেন না, তখন আপনাকে আসলে অপারেশনতে যেতে হবে। অপারেশনে কি আপনি ফ্রোজেন সেকশন বায়োপসি করবেন। ফ্রোজেন সেকশন বায়োপসি করে সেই ক্ষেত্রে ফ্রোজেন সেকশন বায়োপসি ডিসিশন অনুযায়ী আপনি আপনার ফার্দার সার্জারি প্রসিড করবেন। আর যদি আমাদের ইয়াতে ট্রিটমেন্ট, যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা জানি টোটাল থাইরয়েডেক্টমি করা হয়, সাথে করে আমাদের সেন্ট্রাল নোড ডিসেকশন করতে হয় যদি আমাদের মানে অনেক বেশি লার্জ টিউমার হয়ে থাকে বা সেন্ট্রাল কম্পার্টমেন্ট ইনভলভ করে থাকে। গেল। এই হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার কার্সিনোমার সিনারিও আমি যেভাবে বললাম এভাবেই আসলে আপনার কাছে বা পরীক্ষায় হচ্ছে এভাবেই দিবে। এর বাইরে থেকে সিনারিও দেওয়ার কোনো সুযোগ বা হচ্ছে সম্ভাবনা নাই ফলিকুলার কার্সিনোমা সম্পর্কে। মোটামুটি এগুলাই হচ্ছে থাকে। এখন এই সেলগুলোর নামগুলো পড়বেন। এখন আসেন আমাদের অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা। অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা ক্ষেত্রে প্রথম ক্লু যেটা দেয় সেটা হচ্ছে অনেক বেশি এজ বেশি থাকে। 60 ইয়ার্স 70 ইয়ার্স একটা টিউমার, মানে একটা ওল্ড এলডারলি পেশেন্টের কথা বলে, সাথে বলে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ টিউমার, হঠাৎ করে 2-3 মাসের মধ্যে অনেক বড় প্রোগ্রেসিভ হয়ে গেছে, সাথে আপনার ব্লাড বোন মেটাস্টেসিস আছে, লিম্ফেটিক মেটাস্টেসিস আছে, লাঙে মেটাস্টেসিস আছে, ব্রেনে মেটাস্টেসিস আছে, কোথাও না কোথাও মেটাস্টেসিসের কথা বলে দিবে। অথবা বলে দিবে হচ্ছে হর্সনেস অফ ভয়েস হচ্ছে, র্যাপিডলি গ্রোয়িং টিউমার, আপনার হর্সনেস অফ ভয়েস হচ্ছে, অথবা স্ট্রাইডর হচ্ছে। এই ধরনের কথাবার্তাগুলো সবকিছু হচ্ছে বলে দিবে। আর এই ধরনের কথাগুলো যদি থাকে যে স্ট্রাইডারের কথা, হর্সনেস অফ ভয়েসের কথা বা লাং মেটাস্টেসিসের কথা বলতেছে, খুবই র্যাপিডলি গ্রোয়িং একটা টিউমার, তাহলে আপনাকে বুঝতে হবে এরা আসলে জানতে চাচ্ছে অ্যানাপ্লাস্টিক টিউমার বা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার ক্ষেত্রে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার ক্ষেত্রে আপনি যদি এফএনসি করেন দ্যাটস ডায়াগনস্টিক, আপনাকে আসলে বায়োপসি বা একদম প্রয়োজন হয় না। ট্রিটমেন্ট আসলে কমপ্লিট রিসেকশন, এটার প্রগনোসিস আসলে খুবই খারাপ। যদি সার্জারি করার মতো অবস্থায় থাকে, মানে খুব বেশি হচ্ছে আর্লি আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারেন, তাহলে আপনি রিসেকশন করতে পারেন। আদারওয়াইজ সাধারণত হচ্ছে এক্সটার্নাল রেডিওথেরাপি দেওয়া হয়। আর হচ্ছে এই ডক্সিরিবোসিন এবং সিসপ্লাটিন দিয়ে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে পারি, কিন্তু এটা আসলে সার্ভাইভালের খুব একটা বেশি এফেক্ট করে না। মানে এটা যে আপনি চাইলে হচ্ছে এটাকে ডাউন সাইজিং করার জন্য চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আলটিমেটলি পেশেন্ট আসলেই মানে মারাই যায় 6 6 মাসের মধ্যে মারাই যায়। সেক্ষেত্রে আপনি প্যালিয়েটিভ ম্যানেজমেন্টের দিকে যাবেন আর কি, যদি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার কথা বলে। এই গেল।
পরের কোশ্চেন যেটা বা পরের যে থাইরয়েড ম্যালিগনেন্সি, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যালিগনেন্সি, এবং এখান থেকে বহুবার বহুবার পরীক্ষায় আসছে, প্রতিবারই আমাদের পরীক্ষায় আসে। কি আসে দেখেন, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। মেডুলারি থাইরয়েড কার্সিনোমার সাথে সুন্দর করে আরো কিছু একটা সিনড্রোমের আবার রিলেশন আছে, যেটা হচ্ছে আমরা জানি মেন সিনড্রোম। মূলত মেডুলারি মেডুলারি থাইরয়েড কার্সিনোমার কোশ্চেন গুলা মেন সিনড্রোম রিলেটেড হিসেবেই দেয়, বা মেনের সাথে রিলেশন করেই হচ্ছে সিনারিও গুলা দেয়। কি থাকে, এই টিউমারটা কোথা থেকে অ্যারাইজ করে দেখেন, প্যারাফলিকুলার সেল বা সি সেল থেকে অ্যারাইজ করে। এই যে টিউমার অফ দ্য প্যারাফলিকুলার সেল বা সি সেল, এই কথাটা লাগে আসলে আমাদের পেপার ওয়ানে প্যাথোলজি পোর্শনে। ঠিক আছে, পেপার ওয়ানে প্যাথোলজি পোর্শনে প্যারাফলিকুলার সেল বা সি সেল থেকে যে আমার মেডুলারি কার্সিনোমা অ্যারাইজ করেছে সেটা লাগে। এবং এইটার হচ্ছে নিউরাল ক্রেস্ট যে ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পোর্শন, এমব্রায়োলজি পোর্শনে লাগে। এটা হচ্ছে পেপার ওয়ানে। মানে এই এন্ডোক্রাইন সার্জারি পেপার টু এর পোর্শন হলেও এখান থেকে আমাদের প্যাথোলজি মানে পেপার ওয়ানও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো কথা আমাদের মূলত পেপার রানের জন্য লাগবে। সাথে করে দেখেন, টিউমার গুলো আমাদের টিএসএস ডিপেন্ডেন্ট না, এই কথাটা মনে রাখতে হবে। এবং এটা আমাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন নেয় না, তার মানে আমাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে খুব একটা লাভ নাই। এখন আমাদের এই ক্ষেত্রে ফিচারটা কিভাবে নিয়ে আসে, স্বভাবতই একটা থাইরয়েড সোয়েলিং থাকবে, সাথে করে পরের দুইটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি থাকে, সাধারণত আপনাকে সিনারিও দিয়ে দেয় এরকম, আপনার কাছে একটা পেশেন্ট, সে স্বভাবতই নেক সোয়েলিং নিয়ে আসছে, সাথে করে পেশেন্টের ডায়রিয়া, ফ্লাশিং, হাইপারটেনশন, এই ধরনের কথা বলে। যে ডায়রিয়া, ফ্লাশিং, হাইপারটেনশন, এই ধরনের কথাগুলো আসলে যে হাইপারটেনশন ফিলক্রোমোসাইটোমার সাথে যায়, হাইপারটেনশন এবং ফ্লাশিং। ডায়রিয়া হচ্ছে আমাদের ওই প্যানক্রিয়াটিক ম্যালিগনাস টিউমার গুলোর ক্ষেত্রে, গ্যাস্ট্রিনোমা, তারপর হচ্ছে গ্লাইকোমা, এইগুলোর সাথে যায়। এই ধরনের সিনারিও গুলো দিয়ে দেয়। সাথে করে এই যে মিউকোজাল, মাল্টিপল মিউকোজাল নিউরোমা, এই প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম লাইক কুশিং এবং কার্সিনেট সিনড্রোম, এসবের কথা রিলেটেড থাকে। এগুলো হচ্ছে যে আমাদের মেন টু সিনড্রোমের সাথে রিলেটেড। তাহলে আমাদের মেডুলারি থাইরয়েড কার্সিনোমা আসলে আমাদের মেন টু এর সাথে রিলেটেড, এবং এখান থেকেই হচ্ছে এইভাবে অসংখ্য অসংখ্য কোশ্চেন দেয়। কিভাবে সিনারিও দেয়, যে আপনার কাছে একটা পেশেন্ট আসছে, যে আপনার কাছে একটা নেক সোয়েলিং নিয়ে আসছে, সাথে করে পেশেন্টের হাইপারটেনশন অনেক বেশি। ঠিক আছে, আর অনেক বেশি হাইপারটেনশন সহজে কন্ট্রোল হয় না, এবং পেশেন্টের হচ্ছে অনেক বেশি ফেশিয়াল ফ্লাশিং হচ্ছে। তাহলে আপনি থাইরয়েডের যে টিউমারটা, সেটা থেকে কি এক্সপেক্ট করেন, ডায়াগনোসিস এক্সপেক্ট করেন, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। অথবা অনেক সময় বলা যায় যে পেশেন্টের হচ্ছে এরকম নেক সোয়েলিং নিয়ে আসছে, সাথে করে পেশেন্টের হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেইন, অথবা হেমাটেমেসিস আছে, অথবা মেলেনা আছে। তাহলে আপনি হচ্ছে কি চিন্তা করতে পারেন, মানে ওই যে প্যানক্রিয়াটিক টিউমার গুলোর কথা বলতেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে মিডুলারি কার্সিনোমার সাথে রিলেট করতে হবে। এরকম একটা হচ্ছে একবার রিকলে ছিল, যে নেক্সট সোলিং স্বভাবতই সাথে বলে দিয়েছে অ্যাবডোমিনাল পেইনের জন্য পেশেন্টের সিটি স্ক্যান করে আমরা দেখতে পেলাম অ্যাবডোমিনাল একটা মাস আছে, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা মাস আছে। তার মানে আমার কোন ধরনের ম্যালিগনেন্সি হতে পারে, সেটা হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা। এরকম ভাবে আপনাকে আসলে সিনারিও দিয়ে দিবে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থেকে, এবং এটা খুবই 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 কমন, এবং খুবই অনেকবার পরীক্ষায় আসছে আপনারা যখন রিকল সলভ করতে যাবেন। এটা আসলে আমাদের একটা অটোজোমাল ডোমিনেন্ট প্যাটার্ন, মেইন টু এর সাথে রিলেটেড যেটা। আপনি ইনভেস্টিগেশন কি কি করবেন, এফএনএসি করবেন, স্বাভাবিকই এফএনএসি করলে পাবেন এই যে হাই লেভেল অফ হচ্ছে ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিনটাই হচ্ছে আমরা মেডুলারি কার্সিনোমাতে আমরা আসলে বুঝি ক্যালসিটোনিনের লেভেলটা দেখে, সাথে করে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনও হচ্ছে আমাদের বেড়ে যায়। কোনো কোনো সময়ে এরকম বলে যে আপনার হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে আসছে থাইরয়েড সোয়েলিং নিয়ে, তারপরে সাথে পেশেন্টের অনেক বেশি হাইপারটেনশন আছে, সহজে মানে কন্ট্রোল হচ্ছে না এমন হাইপারটেনশন আছে। আহ সরি, হ্যাঁ, হাইপারটেনশন আছে, সহজে কন্ট্রোল হচ্ছে না এমন হচ্ছে হাইপারটেনশন আছে। তো হচ্ছে আপনি পেশেন্টের ব্লাডের মধ্যে কি এক্সপেক্ট করেন, সেক্ষেত্রে আপনার অপশনের মধ্যে সিরাম ক্যালসিটোনিন নেই। যদি সিরাম ক্যালসিটোনিন থাকে আপনি অবশ্যই সিরাম ক্যালসিটোনিন দিবেন, কিন্তু যদি সিরাম ক্যালসিটোনিন অপশনে না থাকে, সিইএ বা কার্সিনো এমব্রিওনিক অ্যান্টিজেন যদি অপশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটা চুজ করতে হবে। যে লাস্টের কথাটা খুবই ইম্পর্টেন্ট, মেডুলারি কার্সিনোমা সাথে যদি আপনার অ্যাডেনাল ফিওক্রোমোসাইটোমা থাকে, সাথে হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজমের ফিচার থাকে। হাইপার প্যারাথাইরয়েডিজমের ফিচার আপনি কিভাবে বুঝবেন, ওই যে আপনার বোন পেইনের কথা বলবে। ঠিক আছে, ইয়ার বোন মানে হাইপার ক্যালসিয়ামের ফিচার বলবে ইসিজি তে, তার বোন পেইনের কথা বলবে, মানে ইয়াতে অস্টিওপোরোসিস কথা বলবে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা আপনার মেন সিনড্রোম সম্পর্কে জানতে চাচ্ছে। এক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট কি করবেন, টোটাল থাইরয়েডেক্টমি করবেন, নেক ডিসেকশন করবেন, এই ক্যাপ ইপসিলাক্রাম। এইভাবেই আসলে মেডুলারি কার্সিনোমা সম্পর্কে কোশ্চেন আসে। পরের যে ছবিটা,
এই জিনিসটা মেন সিনড্রোম সম্পর্কে সবাইকে সবাইকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। শুধুমাত্র সিনড্রোম গুলা না, মূলত এখান থেকে সিনারিও কিভাবে কিভাবে আসে সেটাও আপনাকে মনে রাখতে হবে। মেন ওয়ান থেকে কিভাবে কোশ্চেন আসে আমি আপনাদেরকে বলি। অনেকটা এরকম ভাবে আসে যে আপনার কাছে একটা পেশেন্ট নিয়ে আসছে নেক সোয়েলিং। প্যারাথাইরয়েডে তো নেক সোয়েলিং আসে। প্যারাথাইরয়েডের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ক্যালসিটোনিন আপনার বেশি থাকবে, বা পিটুইটারির ইয়ার কথা বলবে যে আপনার কাছে একটা পেশেন্ট নিয়ে আসছে এই প্যারাথাইরয়েডেক্টমির হিস্ট্রি নিয়ে। ঠিক আছে, আমি মেন ওয়ানের কথা বলতেছি। পেশেন্টের আগে প্যারাথাইরয়েডেক্টমির হিস্ট্রি নিয়ে আসছে, অথবা সাথে ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমারের সার্জারি করা হয়েছিল। এখন পেশেন্টের যেটা আছে প্যানক্রিয়াটিক টিউমারের হিসাবে আপনার হচ্ছে ইনসুলিনোমা যদি হয় তাহলে বলবে যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া আছে, সাথে করে পেশেন্টের বারবার হচ্ছে ডিজিনেসের এপিসোড থাকে, বা প্রফিউজ সুয়েটিং পালপিটেশনের হিস্ট্রি থাকে রিকারেন্ট। তাহলে সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কি আপনি এক্সপেক্ট করেন যদি ইনসুলিনোমার কথা বলে, অথবা যদি গ্যাস্ট্রিনোমার কথা বলে। প্যানক্রিয়াটিক টিউমার সাধারণত গ্যাস্ট্রিনোমাটা বেশি থাকে। যদি গ্যাস্ট্রিনোমার কথা বলে তখন সাধারণত এরকম ভাবে সিনারিও দেয় যে গ্যাস্ট্রিনোমা আমরা জানি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বাড়বে গ্যাস্ট্রিনটা। তার কারণে হচ্ছে সেক্ষেত্রে এরকম বলে যে প্যারাথাইরয়েডেক্টমির হিস্ট্রি ছিল পেশেন্টের, এখন পেশেন্ট বারবার হচ্ছে হেমাটেমেসিস নিয়ে আসতেছে, বা মেলেনা নিয়ে আসতেছে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতেছে, আর হচ্ছে তাহলে আপনার ডায়রিয়া নিয়ে আসতেছে। তাহলে আপনি কি এক্সপেক্ট করেন, মানে আপনার হচ্ছে গ্লুকাগনের লেভেলটা ইয়াতে গ্যাস্ট্রিনের লেভেলটা বাড়ছে এটা এক্সপেক্ট করেন। বা হচ্ছে গ্লুকাগোনোমার ক্ষেত্রে আপনাকে বলে দিতে পারে যে সিমিলার সিনারিও, যে আপনার পিটুইটারি ব্রেনে একটা টিউমার ছিল, এখন পেশেন্টের হচ্ছে ইয়াতে আরবিএস এ হচ্ছে আপনার ভ্যালু হয়ে গেছে যে হচ্ছে 15 বা 16। সাধারণত ইয়াং পেশেন্টের থাকে 15 বা 16। সেক্ষেত্রে আপনি কোন ধরনের মানে ব্লাডের মধ্যে কি ফিচার বা কোন হরমোনের লেভেলটা বেশি এক্সপেক্ট করেন। মেন ওয়ান থেকে কিন্তু এভাবে অনেক অনেক কোশ্চেন আসে। আর আমাদের মেন টু থেকে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা একটু নিয়েই কোশ্চেন আসে। সেক্ষেত্রে যে এরকম বলে আপনার প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়ার জন্য প্যারাথাইরয়েডেক্টমি করা হয়েছে, অথবা হাইপারক্যালসিমিয়া আর ইসিজি ফিচারের কথা বলে, বা অথবা মাল্টিপল বোন পেইনের কথা বলে, অস্টিওপোরোসিসের কথা বলে, সাথে করে বলে নেক সোয়েলিং। তাহলে আপনি কোন ধরনের নেক সোয়েলিং এক্সপেক্ট করেন বা ম্যালিগন্যান্সি এক্সপেক্ট করেন, সেক্ষেত্রে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। অথবা বলে দেয় যে হচ্ছে আপনার এরকম নেক সোয়েলিং আছে, সাথে আপনি অ্যাবডোমেনে একটা মাস পাচ্ছেন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে, অথবা সাথে করে হাইপারটেনশন পাচ্ছেন। তাহলে কোন ম্যালিগন্যান্সি? সেম গোস ফর মেইন টু বি, যেখানে আপনাদের মিউকোজাল নিউরোমা এবং হচ্ছে বারফোনেট বডি হ্যাবিটাসের কথা বলে দেয়। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের হচ্ছে প্রতিবারই দেখবেন পরীক্ষায় আসতেছে, রিকলে আসতেছে, এবং হচ্ছে এটা ছোটস্থ মুখস্থ করে ফেলবেন। এখন আসেন, এই তিনটা লিম্ফোমা বা ম্যালিগনেন্সি থেকে কোশ্চেন আসে। লিম্ফোমা থেকেও খুব সুন্দর কোশ্চেন আসে। কিভাবে কোশ্চেন আসে দেখেন, লিম্ফোমা আপনি বোঝার জন্য কিছু ছোট ছোট ক্লু থাকে। কি ক্লু থাকে? একটা পেশেন্টের বহুদিন ধরে হাসি মটো থাইরয়েডাইটিস ছিল। অনেক সময় হাসি মটো থাইরয়েডাইটিস এর কথা না বলে দেয়, বলে দেয় পেশেন্টের দীর্ঘদিন ধরে হাইপোথাইরয়েডিজম ছিল, কিন্তু ওই যে আয়রন ডেফিসিয়েন্সি, ইয়াতে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারের কথা বলে না, শুধু বলে যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম ছিল, অথবা আগে থেকে বলেই দেয় যে সুন্দর মতো হাসি মতো থাইরয়েডাইটিস ছিল। এখন পেশেন্ট র্যাপিড নেক সোয়েলিং নিয়ে আসছে, তার মানে কি আপনি তখন ডায়াগনোসিস কি করবেন? লিম্ফোমা। অথবা টি সেল লিম্ফোমা থাকে, বি সেল লিম্ফোমা থাকে, তখন আপনি বি সেল লিম্ফোমা অ্যান্সার করবেন। অথবা জিজ্ঞেস করে যে আপনি যদি এই পেশেন্টটার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করেন, সিমিলার মানে হাসি মতো থাইরয়েডাইটিস ছিল, এখন লম্বা অনেক র্যাপিডলি গ্রোয়িং একটা নেক মাস নিয়ে আসছে, আপনি পেশেন্টের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি করেন আপনি কি এক্সপেক্ট করেন? সেক্ষেত্রে আপনাকে যে CD20 আপনার ডায়াগনস্টিক, এই কথাগুলো সবকটাই লাগে। আর আপনার যদি লিম্ফোমা হয় সেক্ষেত্রে আমরা জানি লিম্ফোমার ক্ষেত্রে আমরা রেডিও থেকে কেমোথেরাপিটা আগে দিই, মানে এটাই দিই, রেডিও থেরাপিটা দিই। রেডিও থেরাপিতে লিম্ফোমা খুব ভালো রেসপন্স করে। এখানে দুইটা কথা আছে, এই দুইটা কথা একটু জেনে নেবেন। যে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে বা এইচআইভি থাকে, ফলিকুলার হাইপারপ্লাসিয়া হয়, যার কারণে বি সেল লিম্ফোমা হয়। অনেক সময় দেখা যায় যে হাসি মতো থাইরয়েডিস এর কথা বলে না, ডিরেক্ট বলে একটা এইচআইভি পেশেন্ট ছিল, অনেকদিন ধরে এইচআইভি পেশেন্ট, মানে ডায়াগনস্টিক কেস অফ এইচআইভি পেশেন্ট, হঠাৎ করে এরকম র্যাপিড নেক সোয়েলিং নিয়ে আসছে। তাহলে আপনি কোন ধরনের ম্যালিগনেন্সি এক্সপেক্ট করেন? লিম্ফোমা। অথবা ইপস্টিন ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে প্যারাসেন্ট্রাল হাইপারপ্লাসিয়া করে, সেখান থেকে আমাদের টি সেল লিম্ফোমা হয়। এই দুটা কথা একটু জেনে রাখবেন। সাধারণত পরীক্ষার অত কমন না, কিন্তু ইদানিং কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে, বা এই দুটা ধরনের অপশন থেকে আপনার দিয়ে দিতে পারে। এই হচ্ছে মোটামুটি ম্যালিগন্যান্সি রিলেটেড বা থাইরয়েড ম্যালিগন্যান্সি রিলেটেড রিকলে কোন ধরনের সিনারিও দিয়ে বা কিভাবে আপনার কোশ্চেন আসে বা আপনি ডায়াগনোসিস কিভাবে করেন। এখন আসেন আপনি কিভাবে কি ইনভেস্টিগেশন করবেন। যে কোনো থাইরয়েডের ক্ষেত্রে আপনারা জানেন সবার আগে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করবো। আমরা সবাই থাইরয়েড ফাংশন টেস্ট করব, রেডিও নিউক্লিয়েটাইড ইমেজিং করব। তাহলে আমাদের হচ্ছে রেডিও নিউক্লিয়েটাইড ইমেজিং করলে আমরা হট নোডিউল বা কোল্ড নোডিউল পাবো। এখন হচ্ছে হট নোডিউল কোল্ড নোডিউলের সুবিধা কি? দেখা গেছে যে আমাদের থাইরয়েড ম্যালিগন্যান্সি যদি হয় সেটা সাধারণত মানে হট নোডিউল হয়ই না,
ম্যালিগনেন্সি গুলো হচ্ছে সাধারণত আমাদের কোল্ড নোডিউল হয়। এই জন্য যদি আপনি রেডিও নিউক্লিওটাইড ইমেজিং করেন তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে এটা আসলে হট নোডিউল না কোল্ড নোডিউল। যদি হট নোডিউল হয় তাহলে আপনি ম্যালিগনেন্সি এক্সক্লুড করে ফেললেন, আর যদি কোল্ড নোডিউল হয় তখন হচ্ছে আপনার ম্যালিগনেন্সির কথা মাথায় রেখে এফএনসির দিকে যেতে হবে। এখানে কিছু পয়েন্টস টু রিমেম্বার আছে। এই কথাটা আমি অলরেডি একবার বলেছি, এখানে আবার একটু নতুন করে রিপিট করি। দেখেন, মেডুলারি থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য প্লাস মনিটরিং রেসপন্স, ট্রিটমেন্ট রেসপন্স মানে হচ্ছে রিকারেন্স বোঝার জন্য মেডুলারি থাইরয়েড কার্সিনোমার জন্য আমি করব কি, সিরাম ক্যালসিটোনিন, ঠিক আছে। আর হচ্ছে যদি আমাদের পেশেন্টের মানে কি বলবো ওটাকে, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ম্যালিগন্যান্সি, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ম্যালিগন্যান্সি মানে হচ্ছে আমাদের প্যাপিলারি এবং হচ্ছে মেডুলারি, ঠিক আছে। প্যাপিলারি এবং হচ্ছে মেডুলারি বলছি, সরি, প্যাপিলারি এবং হচ্ছে ফলিকুলার। যদি হচ্ছে প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমা হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে আমাদের থাইরোগ্লোবিউলিন এটা হচ্ছে এলিভেটেড হবে কখন, যদি মেটাস্ট্যাটিক হয় এবং রিকারেন্ট থাইরয়েড ক্যান্সার হয় তখন। এই দুটো কথা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিফারেন্সিয়েটেড কার্সিনোমার ক্ষেত্রে, প্যাপিলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে, যে আপনি যখন হচ্ছে মেটাস্টাসিস সাসপেক্ট করতেছেন, মানে রিকারেন্স সাসপেক্ট করতেছেন, মানে ওটি হয়ে গেছে একবার, থাইরয়েডেক্টমি আপনি করে ফেলছেন, এখন পেশেন্ট আপনার কাছে আবার নেক্সট সোয়েলিং নিয়ে আসতেছে, তখন আপনি আসলে কিভাবে পেশেন্টকে বুঝবেন যে এটা আপনার নতুন করে রিকারেন্ট হয়েছে কিনা, কোন টেস্টটা করে। সেই ক্ষেত্রে প্যাপিলারি এবং ফলিকুলার দুইটার ক্ষেত্রে আপনি হচ্ছে মানে ইয়া করবেন, থাইরোগ্লোবিলিন লেভেলটা টেস্ট করবেন, ঠিক আছে। এই কথাটা কিন্তু বারবার বারবার আসে। এক মিনিট একটু। আচ্ছা, আর থাইরয়েড অক্সিকুসের কথা বলেছি, যদি হট নোডুল থাকে সেটা আসলে রেয়ারলি ক্যান্সার, আপনার হট নোডুল যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কখনোই আর হচ্ছে চিন্তা করতে পারেন, মোটামুটি সেফলি এক্সক্লুড করে দিতে পারেন যে আপনার এটা আসলে মানে ম্যালিগনেন্সি না। এখন আমাদের থার্ড ম্যালিগনেন্সি যদি আপনি সাসপেক্ট করেন আপনাকে নেক টেক দেখতে হবে, সেটার জন্য আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। এবং আলট্রাসোনোগ্রাফি আপনি করবেন কেন, আলট্রাসোনোগ্রাফি করে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রথম কথা আপনার নেক নোট গুলো ভালো আছে কিনা সেটা আপনি বুঝতে পারলেন। সাথে করে আরো কিছু জিনিস বোঝা যায়, যেমন হচ্ছে এখানে মাইক্রো ক্যালসিফিকেশন আছে কিনা, মানে যেটা আমাদের আসলে ম্যালিগনেন্সির সাইন। তাহলে আলট্রাসোনোগ্রাফি করলে আপনি একটু মাইক্রো ক্যালসিফিকেশন পেতে পারেন। এইটাকে সরি সরি মাইক্রো ক্যালসিফিকেশন করতে পারেন, দেখতে পাবেন আর কি মাইক্রো ক্যালসিফিকেশন। অথবা আপনি হচ্ছে হাইপোইকোজেনিসিটি পাবেন। অথবা আপনি ইরেগুলার মার্জিনটা আপনি বুঝতে পারবেন। এই সকল কারণে আসলে আমরা যদি সন্দেহ করি যে পেশেন্টের আসলে ম্যালিগনেন্সি হতে পারে, আমরা হচ্ছে সাথে করে অ্যাডিশনাল পেশেন্টকে হচ্ছে এই পরীক্ষাগুলো দেই, আলট্রাসোনোগ্রাফিটা দেই। এখন আপনাকে ম্যানেজমেন্ট কি করতে হবে, ম্যানেজমেন্টের জন্য আপনাকে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে সার্জারি করতে হবে। আমরা সবাই জানি আগে হচ্ছে আমরা ম্যালিগনেন্সির ক্ষেত্রে সাধারণত সার্জারি করে ফেলি। এখন সার্জারির পরে আমাদের কি কি জিনিস হতে পারে, কি কি জিনিস মাথায় রাখতে হতে পারে। এই যে প্রথম কথা হচ্ছে ব্লিডিং। আমরা মোটামুটি মোটামুটি না, আমরা সবাই জানি যে থাইরয়েড ম্যালিগনেন্সিতে বা থাইরয়েডেক্টমির পরে খুব কমন হচ্ছে আমাদের যেই ব্লিডিংটা হয় সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকশনারি হেমোরেজ। এবং রিঅ্যাকশনারি হেমোরেজের জন্য সিনারিওটা কিভাবে থাকে, যে একটা পেশেন্টের আপনি থাইরয়েড সার্জারি করে ফেলছেন, থাইরয়েড সার্জারি করার পরে আপনি 4 ঘন্টা হয়ে গেছে বা 6 ঘন্টা হয়ে গেছে থাইরয়েড সার্জারি করছেন, এখন পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে কি, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। আপনি দেখলেন যে ডিসচার্জেবল রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, সাথে করে আপনি ওনটা খেয়াল করলেন যে ওনটা আপনার টেন্স, ডিস্টেন্ডেড হয়ে আছে, টেন্স হয়ে আছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন রিএকশনারি হেমোরেজ হয়েছে। তখন আপনি কি করবেন, রিএকশনারি হেমোরেজের ক্ষেত্রে আপনাকে ইমিডিয়েটলি পেশেন্টের হচ্ছে রিএক্সপ্লোরেশন করতে হবে। এটাও হচ্ছে একটা রিকলের কোশ্চেন, এটা আপনার হচ্ছে পরীক্ষা আসছে রিএকশনারি হেমোরেজ নিয়ে। এখন এই জন্য আমাদের রিঅ্যাকশনারি হেমারেজ কমন, এটার মানে এই কমপ্লিকেশনটার কথা মাথায় রাখতে হবে। সেকেন্ড কমপ্লিকেশন যেটা মাথায় রাখতে হবে, হাইপোক্যালসেমিয়া। আমরা জানি থার্ড সার্জারির ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে আছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা আমরা যদি ভুলে অ্যাক্সিডেন্টালি ইনজুরি করে ফেলি, অথবা কোনো কারণে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তো হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই পায়, কোনো কারণে ডিফিকাল্ট ম্যানিপুলেশনের সময় যদি আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আপনি রেখে আসছেন ঠিকই, কিন্তু সেখানে ব্লাড সাপ্লাই এর কোনো ধরনের কোনো হ্যাম্পার হয়ে থাকে, তখন হচ্ছে
আপনার এই হচ্ছে হাইপোথাইরয়েডিজম হতে পারে, যদি হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে যে সার্কুমারাল হচ্ছে ইয়াটা কি বলবো, সার্কুমারাল হচ্ছে আপনার প্যাস্থেসিয়া, তারপরে হচ্ছে ওই যে আমাদের ভস্টেক সাইন, তারপরে আমাদের যে কি বলে ওটাকে, আরেকটা সাইনের কথা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। ভস্টেক সাইন থাকে, তারপরে যে আমাদের ইয়া হয় আর কি, ফিঙ্গার গুলো হচ্ছে যে আমাদের ফ্লেক্স হয়ে থাকে যে। আচ্ছা, ওই আপনারা সবাই জানেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। হাইপোক্যালসিমিয়ার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো বা ফাইন্ডিং গুলো হচ্ছে আপনারা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। ভোকাল কর্ড প্যারালাইসিসের কথা আমাদের সবচাইতে সবচাইতে বেশি মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? আচ্ছা, টিটানি থাকে, হ্যাঁ মনে পড়ছে, আচ্ছা টিটানি থাকে, আমাদের টিফুস অকুলোজাইরিক ক্রাইসিস থাকে এবং হচ্ছে টিটানি থাকে হাইপোক্যালসিমিয়ার মধ্যে। এখন ভোকাল কর্ড প্যারালাইসিসের কথা সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এক্ষেত্রে যেটা হয় থার্ড সার্জারির ক্ষেত্রে, যে আপনার দুইটা নার্ভ ইনজুরি হতে পারে। আমরা জানি একটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ বা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? সুপার ল্যারিঞ্জিয়াল অথবা হচ্ছে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপার ল্যারিঞ্জিয়াল, যেটাই বলেন না কেন। হ্যাঁ, আর নিচের দিকে হচ্ছে আমাদের কোনটা হচ্ছে রিকারেন্ট, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন এখান থেকে আরেকটা জিনিস আপনাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে এই দুটা নার্ভকে আপনি তো বাঁচাতে চাচ্ছেন। এই দুটা নার্ভকে বাঁচানোর জন্য আপনি হচ্ছে ভেসেল গুলোকে বা আর্টারি গুলোকে কোথায় কোথায় লাইকেট করবেন। মনে রাখবেন সুপিরিয়রটা হচ্ছে কাছে, মানে আপনি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ বা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনি সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে, আমাদের এটা যদি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে, তাহলে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের যত অ্যাপেক্সের যত কাছাকাছি সম্ভব আপনি লাইকেট করবেন, যাতে আপনি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে বাঁচাইতে পারেন। আর রিকার ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে বাঁচানোর জন্য গ্ল্যান্ড থেকে আপনাকে দূরে লাগেজ করতে হবে। ঠিক আছে, তার মানে ভোকাল কর্ড প্যারালাইসিস এর কথা আপনাকে জানতে হবে। এখন এখান থেকে আরেকভাবে কোশ্চেন আসে যে হচ্ছে সুপার ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়েছে নাকি রিকার ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? বা হচ্ছে সিনারিও এরকম ভাবে দেয় যে হচ্ছে আপনাদের বলতেছি, এখন সুপার ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের ভোকাল টোন, আমাদের ভয়েসের যে টোনটা, সেটা হচ্ছে আমাদের মডুলেট করে। মানে আমাদের যারা সিঙ্গার আছে বা যারা হচ্ছে টিচার আছেন বা হচ্ছে যারা আমাদের পলিটিশিয়ান আছে, তারা যখন হচ্ছে হাই পিচ ভয়েসে যখন হচ্ছে বক্তব্য দেয় বা কথা বলে, সেই পিচটা হচ্ছে মেনটেন করে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ বা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা কোন মাসেলকে সাপ্লাই দেয়, কোন মাসেলের থ্রুতে কাজ করে? মাসেলটা হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড, ক্রিকোথাইরয়েড মাসেলের উপর কাজ করে। এখন কোনো কারণে যদি আপনার এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ বা সুপার ল্যারিঞ্জিয়াল নার্ভে ইনজুরি হয়, তাহলে পেশেন্টের কি হবে? সে হাই পিচ ভয়েসে কথা বলতে পারবে না বা টিচার বা সিঙ্গার হিসেবে ক্যারিয়ার করতে পারবে না। আর এখানে মাসেল প্যাথোলজি হবে ক্রিকোথাইরয়েডের। এই যে মাসেল প্যাথোলজি কোনটা বা কোন মাসেলের ফাংশন লস হয়ে যাচ্ছে, সেই কথাটা আমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, ক্রিকোথাইরয়েড। আর রিকার ল্যারিঞ্জিয়াল নার্ভের ক্ষেত্রে আমরা জানি হর্সনেস অফ ভয়েস হয়। সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট যে ফোনে কথা বলে আমরা হর্সনেস অফ ভয়েসটা বেশি বুঝতে পারি, হর্সনেস অফ ভয়েসের কথা বলে, সেটা ইউনিল্যাটারাল কর্ড প্যারালাইসিস হতে পারে বা বাইলেটারাল কর্ড প্যারালাইসিস হতে পারে। আরেকটা হচ্ছে ট্রাকিওম্যালেশিয়ার কথাটা। ট্রাকিওম্যালেশিয়া জিনিসটা আসলে কি, যে আপনার কাছে একটা পেশেন্ট নিয়ে আসছে, কি নিয়ে আসছে, সেটা হচ্ছে মানে 20 বছর ধরে গয়টার। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক অনেক মানুষ আছে যাদের হচ্ছে 15 বছর 20 বছর ধরে তারা গয়টার নিয়েই বাঁচে। বিশাল বড় হচ্ছে ম্যালিগনেন্সি সোয়েলিং নিয়ে আসে, বিশেষ করে দেখবেন যে অনেকেই হচ্ছে ভিক্ষা করে, বিশাল বড় হচ্ছে সোয়েলিং নিয়ে ভিক্ষা করে, যে অপারেশনের টাকা নাই। তো এই ধরনের পেশেন্টকে যখন আপনি মানে সার্জারি করবেন, তখন কি ঘটনা ঘটে, যেহেতু বিশাল বড় একটা গয়টার ছিল তার, সেই গয়টারটা আপনার হচ্ছে, এটা যদি আপনার ট্রাকিয়া হয়, মনে করেন এইটা আপনার ট্রাকিয়া, এইখানে সামনের দিকে আপনার বিশাল বড় একটা গয়টার আছে, বড় হচ্ছে হচ্ছে সে ট্রাকিয়াকে আস্তে আস্তে প্রেসার দিতে থাকবে। তাহলে ট্রাকিয়া আগে যেটা সাপোজলি গোল গোল ছিল, সেটা আপনার চাপে পড়ে এখন কি হয়ে যাবে, এই যে এরকম মানে কনকেভ একটা হয়ে যাবে মার্জিন। সরি, আমি আসলে অত ভালো আঁকতে পারতেছি না, আমি আপনাদের একটু দেখাই। এই যে
এরকম হচ্ছে মার্জিন হয়ে যাবে। কেন হয়ে যাবে? এখানে তো আপনার মাসটা হচ্ছে কম্প্রেস করে রাখতেছে, মানে আপনার হচ্ছে ট্রাকিয়াল যে কার্টিলেজের উপর প্রেসার দিয়ে রাখতেছে, এই ট্রাকিয়াল কার্টিলেজটা হচ্ছে খুব ফ্লাসিড হয়ে যাবে। এটার যে হচ্ছে রাউন্ড শেপটা, সেটা সে তখন আর মেনটেন করতে পারবে না। এই পেশেন্টকে যখন আপনার এই ট্রাকিয়াল কার্টিলেজ হচ্ছে ল্যাক্স হয়ে গেছে, আপনি যদি গয়টারটাকে সরাই ফেলেন, তখন কি ঘটনা ঘটবে? আপনি লাম্পটাকে সরাই ফেলছেন ঠিকই, এই পেশেন্টটা যখন নিঃশ্বাস নিতে যাবে, আপনি তো থাইরয়েড লাম্প সরাই ফেলছেন, কিন্তু এর ট্রাকিয়া তো হচ্ছে ল্যাক্স হয়ে বসে আছে। যখন সে নিঃশ্বাস নিবে, এয়ার ঠিকই ঢুকবে, যখন এক্সপায়ার করতে যাবে, এক্সপিরেশন করতে যাবে, তখন আমাদের ট্রাকিয়াটা হচ্ছে কলাপস হয়ে যায়। কারণ সামনের দিকে তো ট্রাকিয়াল কার্টিলেজ ল্যাক্স, পিছনের দিকে তো আমার হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল ছিল, দুইটা একসাথে হচ্ছে ফিউশন হয়ে কলাপস হয়ে যায়। এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাকিওম্যালাসিয়া। তো কোনো কারণে যদি এরকম ট্রাকিওম্যালাসিয়া হয়, তাহলে আসলে আপনাকে পেশেন্টকে আগে ইটি টিউব দিতে হবে, ইনটিউবেশন করতে হবে, ইনটিউবেশন করতে হবে, লাগলে অনেক সময় পেশেন্টের হচ্ছে পার্মানেন্ট ট্রাকিস্টমি অনেক সময় লাগে, কারণ ইনটি টিউব তো আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। ঠিক আছে। তারপর এরপরে আমাদের যেটা লাগবে, কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। আমরা জানি যে হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি আছে, যেটা আপনি প্যাপিকুলার বা ফলিকুলার সার্জারি মানে কার্সিনোমার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যেটা আপনি আফটার থাইরয়েডেক্টমি করে ফেলছেন, এরপর আপনি রেডিও আয়োডিন থেরাপি দিবেন। সাথে করে এক্সটার্নাল ব্রেন রেডিও থেরাপি দিতে পারেন, যেটা আমরা লিম্ফোমার ক্ষেত্রে সবচাইতে বেশি ইউজ করি। কেমোথেরাপি মানে সাধারণত লিম্ফোমার ক্ষেত্রে ইউজ করা হয়, আদারওয়াইজ খুব একটা বেশি ইউজ করা হয় না। এখন প্রগনোসিস সম্পর্কে বলছি, আমাদের ফলিকুলার কার্সিনোমা সবচেয়ে বেশি ভালো 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 কাজ করে, এবং হচ্ছে মানে ফলিকুলার কার্সিনোমা মানে পেপিলারি কার্সিনোমার প্রগনোসিস সবচাইতে ভালো, বেস্ট। ফলিকুলার কার্সিনোমা মোটামুটি, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার প্রগনোসিস হচ্ছে সবচাইতে সবচাইতে খারাপ। প্রগনোসিস সম্পর্কে অত বেশি কোশ্চেন আসে না, মোটামুটি আমি যা যা বললাম এখান থেকেই মোটামুটি কোশ্চেন আসে। এখন এখান থেকে এতখানি পর্যন্ত আমি যা যা বলছি, এতটুকুর মধ্যে যারা অনলাইনে আছেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাবেন। কেউ কি কোনো ধরনের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা হচ্ছে কিছু কোশ্চেন আমরা এখানে সলভ করি। আসেন কিছু এমসিকিউ আমরা সলভ করি। প্রথম যেটা, তাহলে আমরা একটু দেখি যে 46 ইয়ার ওল্ড একজন মেন, সে আমাদের কাছে হসপিটালে ভর্তি হয়েছে কেন? দেখেন, একটা ফিমোরাল শেফট ফ্র্যাকচার নিয়ে ভর্তি হয়েছে। কখন হয়েছে এই ঘটনাটা? ঘটছে যখন সে মানে তার ডগকে নিয়ে বাইরে হাঁটতেছিল। এক্সামিনেশন করার পরে দেখা গেল যে হচ্ছে তার মানে ডিসটাল ফ্র্যাকচার সাইটে কোনো ধরনের নিউরোলজিক্যাল কোনো ঝামেলা টামেলা নাই, কিন্তু তার লেফট থাইরয়েড লোবে একটা বিশাল বড় ফার্ম নোডিউল আছে, কোনো লিম্ফোডেনোপ্যাথি নাই। তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের আপনার হচ্ছে হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে? কেউ যদি অনলাইনে থাকেন, কাইন্ডলি হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিবেন যে আসলে এই ক্ষেত্রে কি ধরনের ম্যালিগনেন্সি হতে পারে। আচ্ছা, যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে সুন্দর করে শ্যাফট ফ্র্যাকচার হয়েছে, মানে আমাদের বোন মেটাস্টেসিস হয়েছে, তাহলে বোন মেটাস্টেসিসের ক্ষেত্রে সুন্দর একটা ক্লিনিক্যাল সাইট বোন মেটাস্টেসিস, একটা লেফট থাইরয়েড লোবে শুধুমাত্র সিঙ্গেল ম্যালিগনেন্সি, তার মানে আমাদের সিঙ্গেল নোডুল, তার মানে আমাদের এই ক্ষেত্রে ডায়াগনোসিস মোস্ট প্রবাবলি ফলিকুলার কার্সিনোমা অফ দা থাইরয়েড। আচ্ছা, এর পরবর্তীকালে আরেকটা আমরা কোশ্চেন দেখি। আরেকটা কোশ্চেন দেখি যেটা, সেটা হচ্ছে আমাদের কি হয় যে 18 বছর বয়সে একজন ফিমেল, দেখেন দেখেন ফিমেলের কথা বলছে, বয়সটাও হচ্ছে আমাদের কম। 18 বছর বয়সে একজন ফিমেল, তার তিনটা নোডুল নিয়ে আসছে রাইট লোব অফ দা থাইরয়েডে। দেখেন এটা মাল্টি নোডুল আর মাল্টিসিন্ট্রিক কথাটা আমি কিন্তু বলছি, তার মানে দেখেন তিনটা নোডুলের কথা বলে দিয়েছে। ক্লিনিক্যালি সে ইউথাইরয়েড, কিন্তু তার সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি আছে, কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড নাই। তাহলে এই ক্ষেত্রে মোস্ট লাইকলি কজ কোনটা? তাহলে আমাদের কি কি ক্লু দিল দেখেন। প্রথম ক্লুটা যে দিল যে হচ্ছে একটা ফিমেল পেশেন্ট, তারপরে হচ্ছে তিনটা নোডুল মানে মাল্টিপল নোডুল আছে, সাথে করে আমাদের সার্ভিক্যাল লিম্ফোডেনোপ্যাথি আছে, তার মানে আমাদের এটা হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। ফলিকুলার না কেন? ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা হলে লিম্ফোডেনোপ্যাথি আমাদের থাকতো না, অ্যাডেনোমার ক্ষেত্রে লিম্ফোডেনোপ্যাথি থাকে না। আর হচ্ছে হাসুমাদের থাইরয়েডিস তো হাইপোথাইরয়েডিজমের কথা তো বাদই দিয়ে দিল। টক্সিক গয়টার হলে হাইপারথাইরয়েডিজমের কথা বলতো, সেটা অপশনে নাই। তার মানে আমাদের এটা হচ্ছে প্যাপিলারি থাইরয়েড ইয়াতে কার্সার, অ্যাডেনোমা না, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। ঠিক আছে। এখন আসে আমাদের পরবর্তী
অপশনটা, পরবর্তী অপশনটা কি, যে কোশ্চেনটা একটা পেশেন্ট নিয়ে আসছে কি পালসেটাল ম্যাস, এটা একটা হচ্ছে রিকলের কোশ্চেন, এটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এ আসছে এই কোশ্চেনটা। দেখেন, পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে পালসেটাল মাস, কোথায়, ফোরহেডে, সাথে করে একটা থাইরয়েড মাস। আর কোনো ধরনের কিন্তু কোনো ক্লু দেয় না, শুধু একটা পালসেটাল মাস আছে ফোরহেডে আর একটা থাইরয়েড মাস আছে। তাহলে আপনি কি এক্সপেক্ট করেন ডায়াগনোসিস? আপনি এক্সপেক্ট করেন হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। এখানে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে এফএনসি করলে কি দেখতে চান, আপনি এখানে এফএনসি করলে হার্টসেল সেল বা অক্সিফেল সেল বা স্ক্যানাজি সেল দেখতে চান। ঠিক আছে, এটা কোন ধরনের মেটাস্টেসিস করে, ব্লাড বোর্ন মেটাস্টেসিস করে। এরপরে আসেন, দেখেন আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি, যে আপনার কাছে নিয়ে আসছে একটা 34 ইয়ার্স ওল্ড ফিমেল, কি নিয়ে আসছে, থাইরয়েড নোডিউল নিয়ে আসছে। তার ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ডিজিজ অলরেডি ফ্যামিলিতে আছে। তার দুইটা বোনেরই হচ্ছে থাইরয়েড ডিজিজ ছিল এবং থাইরয়েডেক্টমি করা হয়েছে। এবং তার পাস্ট মেডিকেল হিস্ট্রি যদি আমরা করি তখন দেখতে পাচ্ছি যে তার হাইপারটেনশন আছে। কিন্তু হাইপারটেনশনটা ভেরি ডিফিকাল্ট টু মানে ম্যানেজ। তার সাথে করে আমাদের কি আছে, যে হচ্ছে মোস্ট লাইকলি তাহলে আমাদের থাইরয়েড লেশনটা কি হতে পারে। হাইপারটেনশনই হচ্ছে ওয়ান সিঙ্গেল ক্লু যেটা দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে এটা আসলে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। এখানে অ্যাডিশনাল আরেকটা ক্লু আছে যেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রির কথা বলছে, দুইটাই বোনের ক্ষেত্রে। আমি একটু আগে বলছিলাম যে মেন সিনড্রোম হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, যার কারণে যেহেতু বোথ সিস্টারের ক্ষেত্রে আছে ডোমিনেন্ট ফিচার, তার মানে হচ্ছে এটা আমাদের মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। এই যে এভাবেই হচ্ছে পরীক্ষায় কোশ্চেন থাকে, এভাবেই আপনাকে বা আপনাদেরকে হচ্ছে ক্লুটা দেখে বুঝে নিতে হবে যে কি কোশ্চেন বা কি অপশন বা কি জানতে চাচ্ছে। এখন পরবর্তী কোশ্চেনটা দেখেন, একটা 52 ইয়ার্স ওল্ড উমেন আপনার কাছে নিয়ে আসছে যে হাশিমোটো থাইরয়েডাইটিস, নোন কেস অফ হাশিমোটো থাইরয়েডাইটিস। এখন সে নিয়ে আসছে নেক্সট ওয়েডিং নিয়ে। সে কি ডিসক্রাইব করতেছে এটাকে, র্যাপিডলি ইনক্রিজিং ইন সাইজ, কতদিনের মধ্যে বেড়েছে, মাত্র 3 মাসের মধ্যে। এখন তার কি আছে, ডিসফেজিয়া আছে। এক্সামিনেশন করে আমি দেখতে পেলাম অ্যাসিমেট্রিক্যাল সোয়েলিং আছে থাইরয়েড গ্ল্যান্ডে। তাহলে আমাদের ক্লুটা কি কি ঘটতে পারে। দেখেন, হাশিমোটো থাইরয়েডাইটিস যেহেতু বলে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের হাশিমোটো থাইরয়েডাইটিস একটু আগে আমরা দেখলাম যে লিম্ফোমার সাথে হাশিমোটো থাইরয়েডাইটিস একটা রিলেশন আছে, তার মানে আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের থাইরয়েড লিম্ফোমা। স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই কোন ধরনের লিম্ফোমা, এটা হচ্ছে আমাদের বি সেল লিম্ফোমা। ঠিক আছে, এখন আমাদের এইভাবে আমরা মোটামুটি থাইরয়েড ম্যালিগনেন্সি সম্পর্কে যা যা দরকার আমি আপনাদেরকে বলে দিয়েছি, এর বাইরে লাগবে না। আচ্ছা, অ্যাডিশনাল আরেকটা জিনিস থাকে থাইরয়েড থেকে, সেটা হচ্ছে থাইরয়েড সিস্টের কথা থাকে। থাইরয়েড সিস্টের ক্ষেত্রে সাধারণত আমাদের কি কোশ্চেন থাকে বা কিরকম থাকে সিনারিও, যে আপনার কাছে থাইরয়েডের মধ্যে একটা মাস নিয়ে আসছে বা ম্যালিগনেন্স সোয়েলিং নিয়ে আসছে, কিন্তু সোয়েলিং এর ক্রাইটেরিয়াটা কি, এখানে হচ্ছে আপনার পেইনফুল একটা সোয়েলিং আছে, আপনি আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন যে এটা একটা সিস্টিক সোয়েলিং, সিস্টিক মতো একটা স্ট্রাকচার, এবং সাথে করে এখানে হচ্ছে সেল থাকে, সিডারোফেজ থাকে। এই ক্রাইটেরিয়াটা দিয়ে সিডারোফেজের কথা বলে এটা আসলে বুঝাইতে চায় যে হচ্ছে এটা আমাদের থাইরয়েড সিস্ট। হ্যাঁ, আমাদের এমআরসিএস পাথওয়ের জন্য আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আমাদের জানুয়ারি ডায়েটের জন্য, জানুয়ারি 2026-এর জন্য এখন আমাদের সুন্দর একটা রিকল ব্যাচ আছে, যেখানে আপনি 5 বছরের একদম টোটাল রিকল খুব ডিটেলস সলভ করতে পারবেন, সলভ পেয়ে যাবেন এভাবে প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ, কোন অপশন হচ্ছে কোন অপশন হচ্ছে না সেটা থেকে, একদম 2020 সাল থেকে। মোটামুটি আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা এটা নিয়ে রিসার্চ করেছেন সবাই জানে রিকলটাই আসলে হচ্ছে ট্রাম্প কার্ড ফর পাসিং এমআরসিএস। যার কারণে আপনি যদি এই ব্যাচটাতে ভর্তি হন, অবশ্যই যাদের প্রিপারেশন নেওয়া আছে, থিওরি পোর্শন পড়া আছে, তারা যদি রিকল ব্যাচটাতে ভর্তি হন তাহলে প্রতিটা রিকলের ডিটেলস, অপশন সহ অ্যাডিশনাল কিছু ইনফো, শর্টকাট মেথড, টিপস এন্ড ট্রিক্স আপনারা এখানে পেয়ে যাবেন। সাথে করে মক টেস্ট দিতে দিতে পারবেন আপনারা এখানে, যে ব্যাচটা অলরেডি রানিং আছে। যাদের অলরেডি প্রিপারেশন আছে, মানে আপনাদের থিওরি পোর্শন পড়া হয়ে গেছে, রিকলটা একটু ডিটেলস জানতে চান, তারা আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এবং এটা খুবই এফেক্টিভ একটা ব্যাচ এবং এটাতে অনেক ডিটেলস হচ্ছে রিকল সম্পর্কে ডিসকাস করা হয়। এছাড়া যারা জানুয়ারি 26-এ প্রিপারেশন নেওয়া শেষ, রিকলও মোটামুটি পড়া শেষ, আপনাদের নিজেদের প্রিপারেশনটা একটু যাচাই করতে চাচ্ছেন, ঝালাই করে নিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে সুন্দর মতো আপনি এক্সাম দিয়ে নিজের
ক্রাইটেরিয়া গুলো আপনি প্রতিটা ক্লু ধরতে পারছেন কিনা, অপশন গুলো ভালো মতো বুঝতে পারছেন কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এমআরসিএস পার্টির একটা বড় সমস্যা হয়ে যায় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, সেটার জন্য আসলে এই ব্যাচটা খুবই 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 ইফেক্টিভ। আপনি যদি এই ব্যাচে রেগুলার পরীক্ষা দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। এখানে আপনি 24 ক্লাস টেস্ট পাবেন, সলভ ক্লাস পাবেন, সাথে করে আমাদের সাবজেক্ট ফাইনাল ব্যাচ তো পরীক্ষা তো আপনি দিতেই পারতেছেন। অ্যাডিশনাল যারা একটু লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে চান, কেবল শুরু করছেন, তাদের জন্য আমাদের রেগুলার ব্যাচ আছে, অনলাইন অফলাইন। আমাদের একটা লম্বা সময় ধরে এপ্রিল ডায়েটের জন্য, যেখানে 24 লেকচার ক্লাস আছে, ক্লাস টেস্ট আছে, সলভ ক্লাস তো সাথে পাবেনই, 5টা হচ্ছে সাবজেক্ট ফাইনাল পাবেন এবং 8 রিকল পাবেন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যেখানে আমি আগেও বলেছি রিকলস গুলো খুবই ডিটেলস পড়ানো হয় এবং রিকলস গুলো আসলে ট্রাম্প কার্ড। আপনারা চাইলে আমাদের জেনেসিসের ব্যাচ গুলোতে কনসিডার করতে পারেন, যেখানে আসলে খুব ডিটেলস ভাবে আমরা, মানে আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল এবং আমাদের আসলে ওয়াইড রেঞ্জ অফ মেন্টর, আমাদের অনেক মেন্টরস আছেন আর কি, যারা আসলে এই এমআরসিএস পার্টনার নিয়ে কাজ করতেছেন। তো তাদের সাথে থেকে আপনারা খুব সুন্দরভাবে ইজি ওয়েতে এমআরসিএস এর জার্নিটা করতে পারেন। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।